নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শোনাব সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মরণ বরণ। একটা পর্ব উপলক্ষে সেদিন শীতের সন্ধ্যায় কয়লাকুঠির সমস্ত সাঁওতাল পুরুষ রমণী ৫ নম্বর কুলিধাওড়ার অনতি দূরে একটা প্রান্তরের উপর সমবেত হইয়াছিল। সম্মুখে একটা বহু পুরাতন নীলকুঠির জীর্ণ ভগ্নাবশেষ, ধনী ও শ্রমিকের বহু অত্যাচার নির্যাতনের অতীত সাক্ষ্যরূপে এখনো দাঁড়াইয়া আছে। চারিদিকে বোয়ান গাছের জঙ্গল এবং তাহারই পাশ দিয়া শীর্ণকায়া একটি ক্ষুদ্র নদী, তাহার শুষ্ক বালুরাশির উপর একটুখানি নির্মল জলপ্রবাহ লইয়া আঁকিয়া বাঁকিয়া পলাশ বনের ভিতর দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলিয়াছে। শীত শিহরণ কম্পিত গাছের পাতায় এবং নদীর জলে বিদায় রবির রক্তবর্ণচ্ছটা ঝিলমিল করিতেছিল। রবিবার, কয়লাকুঠির কাজ বন্ধ, কাজেই আজ সমস্ত দিনের বেলাটা কুঠির সাঁওতাল কুলিকামিনেরা এই নির্জন স্থানে আসিয়া মদ খাইয়া, মাদল বাজাইয়া, গান গাহিয়া তাহাদের আনন্দ উৎসব বেশ জমাইয়া তুলিয়াছে। সমস্ত দিনের পর পক্ষী কলরব মুখরিত পাণ্ডুর সায়াহ্ন বেলায় তাহারা একে একে দেবতার উদ্দেশ্যে প্রণাম করিয়া ধাওড়ায় ফিরিবার জন্য বিদায় গ্রহণ করিতেছিল। সর্বশেষ দেখা গেল, ধীরে ধীরে যখন প্রায় সকলেই চলিয়া গিয়াছে, বৃদ্ধ ভাটুল মাঝি রক্তরাগ রঞ্জিত পশ্চিম গগনের পানে তাকাইয়া করজোড়ে তাহার শেষ ভিক্ষা জানাইল। আমার মরণ দে ঠাকুর, এ বুড়োর আর বাঁচবার স্বাদ নাই। কিন্তু দেবতার উদ্দেশ্যে বৃদ্ধের এই কাতর মিনতি এত বেশি স্পষ্ট হইয়া উঠিল যে তাহার পার্শ্বে দণ্ডায়মান এক সাঁওতাল যুবক কথাটা শুনিতে পাইয়া একটুখানি বিদ্রুপের হাসি হাসিয়া কহিল, মরবি কেনে মাঝি? তোর মতন হলে আমি তো এই বুড়ো বয়সেও মরতে চাইথম নাই। একটুখানি চমকিয়া ফিরিয়া ভাটুল বলিল, কে, পলহান নাকি? ও বলিয়া নদীর কিনারে ঘাসের ওপর পায়ে চলা সংকীর্ণ পথরেখা ধরিয়া তাহারা চলিতে লাগিল। বৃদ্ধের এই গোপন নিবেদন হঠাৎ এমন করিয়া অন্যের গোচরীভূত হইবে জানিলে সে হয়তো পূর্বে সতর্ক হইতে পারিত, কিন্তু ধরা পড়িয়া ভাটুলের সমস্ত মুখখানা সন্ধ্যা ছায়াঘন আকাশের মতো বেদনায় পাণ্ডুর হইয়া উঠিল। হয়তো পলহানের কথাটাই ঠিক, হয়তো তাহার মতো খাইবার এবং পরিবার ভাবনা না থাকিলে শ্রমক্লান্ত বৃদ্ধ শ্রমজীবীও খেয়াপারের ডাক উপেক্ষা করিয়া মরণের পরিবর্তে জীবনের ভিক্ষাই মাগে। কিন্তু তাহার বিক্ষুব্ধ অন্তঃকরণ কেন যে আজ বেদনায় আর্ত হইয়া উঠিয়াছে, কেন যে তাহার জীবনভার তাহার নিজের কাছেই এত বেশি দুর্বহ, তাহার ইতিহাস জানিলে হয়তো এ বিদ্রুপের ইঙ্গিত পলহানের মুখ দিয়া বাহির হইত না। ভাটুল ধীরে ধীরে কহিল, তা বটে পলহান, কিন্তু বলিয়া কিয়ৎক্ষণ চুপ করিয়া একটা ঢোক গিলিয়া বোধ করিয়া একটা প্রচণ্ড ধাক্কা সামলাইয়া লইয়া বলিল, ধর তোর ঘরেও যদি মোটা ভাত কাপড়ের ভাবনা না থাকে, আর ইদিকে তুই যাকে ভালোবাসিস সে যদি তোকে ভালো না বাসে, তখন? বৃদ্ধের মুখে এই ভালোবাসাবাসির কথাটা নিতান্ত অশোভন শুনাইল বলিয়া পলহান ঈষৎ হাসিয়া কহিল, ই বুড়ো বয়সে তুই আবার ভালোবাসলি কাকে ভাটুল? ভাটুল তেমনি গম্ভীরভাবে বলিল, ধর তোর বউ যদি বলে তুকে ছেড়ে পালাই যাব, যদি দিনরাত বলে তোর ঘর করব নাই। পলহান আবার একটুখানি হাসিয়া বলিল, কেনে, তোর রুকি তাই বলছে নাকি? ভাটুল তাড়াতাড়ি বলিয়া উঠিল, উয়ার কথা আর বলিস না ভাই, উয়ার নাম আর করিস না আমার কাছে। বুড়া বয়সে তবে বিয়া কেনে করতে গেলি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধ বলিল, তোরাই তখনই বললি পলহান, বুড়ো বয়সে যদি একটু ছেলে। কেনে, ছেলে তো তোর হইছে। বলিয়া পলহান একবার তাহার মুখের পানে তাকাইল। উদ্গত বাষ্পোচ্ছ্বাসে ভাটুলের কণ্ঠরোধ হইয়া আসিতেছিল। সে তাহা প্রাণপণে ঠেলিয়া দিয়া কহিল, হইছে। তা আমি জানি ভাটুল, সবই জানি। কি করবি, ওসব কপাল। দেখিস ইখানে একটা খাল আছে,
বলিয়া পলহান তাহাকে অন্ধকারে সতর্ক করিয়া দিয়া ডিঙাইয়া খালের ওপারে গিয়া দাঁড়াইল। ভাটুল এক লাফে খাল পার হইয়া অত্যন্ত ব্যাকুলভাবে তাহার একখানা হাত সজোরে চাপিয়া ধরিয়া বলিল, বল পলহান, তোকে বলতেই হবে, তুই কি জানিস বল। পলহান তাহার মুখের পানে তাকাইয়া সন্ধ্যারই আবঝা অন্ধকারেও বুঝিল সে কাঁদিতেছে। বলিল, চুপ কর ভাটুল, অমনি করে তুই ক্ষেপে যাবি, কাঁদছিস কেনে? ভাটুলের মুখ দিয়া আর একটিও কথা বাহির হইল না। উভয় নীরবে চলিতে চলিতে অনেকখানি পথ অতিক্রম করিল। পাকা ধানের ক্ষেতের মধ্য দিয়া সরু আলি রাস্তা ছাড়িয়া তাহারা একটা উঁচু জায়গায় আসিয়া পড়িল। অনতি দূরে তাহাদের ধাওড়া ঘর দেখা যাইতেছে। সম্মুখে সুঁড়িখানায় মাতালদের চিৎকার এবং বাগবিতণ্ডা বড় বেশি উদ্দাম হইয়া উঠিয়াছে। নিকটবর্তী অন্যান্য কয়লাকুঠির আলোগুলি এতক্ষণে তাহাদের নজরে পড়িল। আকাশের কোণে সরু ফালির মতো একখণ্ড চাঁদের আলোয় এতক্ষণে অন্ধকারের ঘোর কাটিয়া চারিদিকের ঘর বাড়ি এবং গাছপালাগুলিও চোখের সম্মুখে সুস্পষ্ট হইয়া উঠিল, কিন্তু বাড়ির কাছাকাছি আসিয়া উঠিতে লাগিল। ঘরের মধ্যে প্রবেশ করিতে গিয়া ভাটুল দেখিল বাহির হইতে শিকল টানিয়া দিয়া রুকি কোথায় বাহির হইয়া গিয়াছে। বিতৃষ্ণায় তাহার সমস্ত মন ভরিয়া গেল। যে আগুন তাহার অন্তরের মধ্যে অহরাত্র জ্বলিতেছে তাহাই যেন আর একবার দপ করিয়া জ্বলিয়া উঠিল। ধীরে ধীরে দরজা খুলিয়া অপরিসর উঠানটা পার হইয়া গিয়া ঘরের চালার একটা খুঁটিতে ঠেস দিয়া মাতালের মতো হাত পা ছড়াইয়া সে বসিয়া পড়িল। কুঠির অন্যান্য কুলি মজুরদের তুলনায় ভাটুলের অবস্থা একটুখানি উন্নত। তাহাদের সংস্কারহীন জীর্ণ কুটিরের সর্বাঙ্গে যেমন দুঃখ দৈন্যের সমস্ত চিহ্নগুলি পরিস্ফুট হইয়া বিরাজ করে, ভাটুলের এ ঘরখানির চারিদিকে তেমন দৈন্যের হতশ্রী প্রকটিত হইয়া দাঁত বাহির করিয়া তাহাকে বিদ্রুপ করে না বলিয়াই তো আজ তাহার এ লাঞ্ছনা। ভাটুল মনে মনে তাহার গতদিনের সুখৈশ্বর্যের কথা ভাবিতে লাগিল। পিতৃমাতৃহীন ভাটুল যখন তাহার জন্মভূমি পরিত্যাগ করিয়া এখানকারই কয়লাকুঠিতে প্রথম আসিয়া বারুদ দিয়া খাদের নিচে ব্লাস্টিংয়ের কাজ শিখিতে আরম্ভ করে, তখন সে বালক মাত্র। তাহার পর যৌবনে সে বিবাহ করে। একে একে 6টি সন্তানের পিতা হইয়া সে পুরোদস্তুর সংসারী হইয়া উঠে। অতি কষ্টে তাহারা 2 স্ত্রী পুরুষে ছেলেগুলিকে মানুষ করিয়া তুলিলে পর 6টা জোয়ান ছেলের হাতে 6খানা গাঁইতি যখন খাদের নিচে চলিতে থাকে, তখন তাহাদের সুখ সৌভাগ্যের অন্ত নাই। তাহাদের উদ্বৃত্ত অর্থ দিয়া এবং সকলের সমবেত শক্তি দিয়া ভাটুল তখন বিঘা কতক জমির চাষ আরম্ভ করিল। ভবিষ্যতের সংস্থানের জন্য কোম্পানির জীর্ণ কুটিরখানি পরিত্যাগ করিয়া আসিয়া এই ঘরে তাহারা সকলে মিলিয়া সুখে স্বাচ্ছন্দ্যে বাস করিতে লাগিল। তাহার পর নিমেষেই যে একদিন সমস্ত ধূলিসাৎ হইয়া যাইবে তাহা কে জানিত। প্রথমে তাহার স্ত্রী মারা গেল, পরে একদা এক দুর্যোগের রাত্রে কোনো এক দৈব দুর্ঘটনায় পাতালপুরীর অন্ধকার সুরঙ্গের মধ্যে তাহার 6টি ছেলেই একসঙ্গে সমাধিস্থ হইয়া রহিল। অর্থের লোভে সেই যে এক বাদল ঘন আশার সন্ধ্যায় তাহারা 6টি ভাই কোনো এক বিপজ্জনক স্থানে কাজ করিবার জন্য খাদের পাতাল গহ্বরে নামিয়া গেল, পরদিন প্রত্যুষে আর উঠিয়া আসিল না। সেদিনের কথা মনে করিতে গেলে বৃদ্ধের এক একটি পঞ্জরাস্থি খসিয়া পড়ে। বাঁচিয়া থাকিল সে শুধু নিজে। ঐশ্বর্যটুকু পশ্চাদে পড়িয়া রহিল বটে, কিন্তু তাহার জীবনের সমস্ত সুখ সমস্ত আনন্দ কোনো পিশাচ তাহার চুলের মুঠি ধরিয়া ধার করা জিনিসের মতো কাড়িয়া লইয়া গেল। ইহাই নাকি বিধাতার নিয়ম, বলিবার কিছুই নাই। কিন্তু মানুষের বুঝি ইহাতেও নিস্তার নাই। এই বিপর্যয়ের পর 2টা বৎসর পার হইতে না হইতেই এই পলিতকেশ বৃদ্ধের মস্তকে আবার এক নূতন খেয়াল চাপিয়া বসিল। বিবাহ করিয়া সে তো আবার সংসারী হইতে পারে। যদি বুড়া বয়সে একটা ছেলে রাখিয়া না যায়, তাহা হইলে তাহার পরিত্যক্ত সম্পত্তি কে ভোগ করিবে? হইলও তাহাই। বিবাহযোগ্যা কন্যাও মিলিল এবং রূপ যৌবন সম্পন্না রুকিকে ভাটুলের হাতে সমর্পণ করিয়া তাহার প্রতিপালক ভ্রাতাও নিশ্চিন্ত হইল।
কিন্তু আকণ্ঠ দারুণ পিপাসা লইয়া রুকি এই মরুভূমি বক্ষে হাহাকার করিয়া ফেরিতে লাগিল। এই দুষ্কর্মের অনিবার্য নিষ্ঠুর পরিণাম যে এত ভীষণ তাহা সে পূর্বে কল্পনাও করিতে পারে নাই। এই বেদনা দুর্ভোগ, এই পরিহাসের লজ্জা যে তাহাকে মাথায় করিয়া আমরণ বহিতে হইবে, সে কথা ভাটুল যদি আগে টের পাইত, তাহা হইলে কখনোই এ তিক্ত বিষ পান করিয়া আজ তাহাকে ছটফট করিয়া মরিতে হইত না। হঠাৎ তাহার চিন্তার গতি প্রতিহত হইয়া গেল। সম্মুখে প্রাঙ্গণের উপর কাহার পদশব্দে সচকিত হইয়া তাকাইয়া দেখিল, রুকি তাহার 4 বৎসরের সন্তান ফাগুকে কোলে লইয়া তাহারই দিকে অগ্রসর হইতেছে। উঠানের উপর ছেলেটাকে কোল হইতে নামাইয়া দিয়া রুকি বলিল, হা দেখ, তোর বাবার কাছকে যা, আমি চট করে ভাত রেঁধেলি। রুকি লণ্ঠন জ্বালিবার জন্যে ঘরের ভিতর গিয়া ঢুকিল। ফাগু ভাটুলের গায়ের উপর বাবা বলিয়া ঝাঁপাইয়া পড়িল। যে ছেলেটার কচি বাহুর আবেষ্টনের মধ্যে ভাটুল এতদিন না জানিয়া নিজেকে ধরা দিয়াছিল, আজ তাহার স্পর্শে ভাটুলের সর্বাঙ্গে বহ্নি জ্বালা শুরু হইল। প্রথম প্রথম ভাটুলের সন্তান পিয়াসী হৃদয় অপরিসীম আনন্দে বিভোর হইয়া অতীতের জ্বালামুখী স্মৃতিটুকু নিঃশেষে মুছিয়া ফেলিবার চেষ্টা করিত। ফাগুর মতো এমন সর্বাঙ্গ সুন্দর গৌরকান্তি সন্তান কালো সাঁওতালের ঘরে জন্মে না বলিয়াই হয়তো ভাটুল তাহার পিতৃত্বের গৌরবে গত জীবনের সর্বনাশা ইতিহাস ভুলিয়াছিল। কিন্তু ঠিক এমনি সময় একটা বড় কঠোর সত্য জনপ্রবাদ তাহার কানে আসিয়া তীরের মতো বিঁধিল। সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবীটা যেন তাহার চোখের সম্মুখে ওলটপালট খাইয়া গেল। এই নধরকান্তি প্রিয়দর্শন সন্তানের সর্বাঙ্গ ঘেরিয়া যে গৌরাঙ্গ পিতার প্রতিচ্ছবি তাহারই চোখের সম্মুখে, তাহারই বুকের ওপর, তাহারই অন্নে পরিপুষ্ট হইয়া প্রতিদিন স্পষ্টতর হইয়া ফুটিয়া উঠিতেছে, সে বস্তুটা এতদিন তাহার নজরে পড়ে নাই। এইবার তাহা যেন সে লক্ষ্য করিতে লাগিল। গৌরব যে এমন করিয়া কোনোদিন কলঙ্কের মূর্তি ধরিয়া দেখা দিবে, এই স্নেহান্দমূর সে কথা কোনোদিন বিশ্বাস করিত না। ভাটুলের কণ্ঠবেষ্টন করিয়া ফাগু ডাকিল, বাবা। হাত দিয়া জোর করিয়া ফাগুকে সরাইয়া দিয়া ভাটুল তীব্র কণ্ঠে কহিল, রুকি। রুকি তখন লণ্ঠনটা অদূরে নামাইয়া রাখিয়া উঠানের এক প্রান্তে উনান ধরাইতেছিল। স্বামীরই কঠোর কণ্ঠস্বরে সহসা চমকিত হইয়া ফিরিয়া তাকাইল। কিন্তু বৃদ্ধের ওই কোটর প্রবিষ্ট 2টা জ্বলন্ত চক্ষু ভিতর হইতে যে এমন অগ্নিস্ফুলিঙ্গের মতো বিদ্যুৎ জ্বালা নির্গত হইতে পারে তাহা সে কোনোদিন জানিত না। অর্থাৎ থতমত খাইয়া বলিয়া উঠিল, কি? ফাগুর একখানা হাত তাহার দৃঢ় মুষ্টির মধ্যে চাপিয়া ধরিয়া ভাটুল চিৎকার করিয়া কহিল, আজ তুই বল রুকি, ই ছেলে কার? অত্যন্ত সহজ কণ্ঠে রুকি বলিল, ও মা, তুই খেপলি নাকি? ও আবার কি কথা? বলিয়া তাড়াতাড়ি ফাগুর কাছে অগ্রসর হইয়া ফাগুর আর একখানা হাত ধরিয়া নিজের দিকে টানিয়া আনিয়া বলিল, ছাড় ছাড়, ও আর হাত রোজে গেল। ফাগুকে ছাড়িয়া দিয়া এইবার রুকির অঞ্চল প্রান্ত চাপিয়া ধরিয়া ভাটুল পূর্বাপেক্ষা মৃদুস্বরে কহিল, তোর পায়ে পড়ি রুকি, তুই বল, তোকে কিছুই বলবক নাই, আমি সব জানি, সব শুনেছি। ফাগুকে কোলে তুলিয়া লইয়া রুকি হাসিতে হাসিতে বলিল, মর, কি বলবো কি? মায়াবিনী তরুণীর এই মুখের হাসি যেন জগতের জাগ্রত মিথ্যাকে সত্যের মুখোশ পরাইতে জানে। রুকির এই হাস্যোজ্জ্বল মুখের পানে তাকাইয়া সহসা বৃদ্ধের ভ্রম হইল, জনশ্রুতি মিথ্যা নয় তো? পরক্ষণেই আবার ফাগুর মুখের পানে তাকাইয়া ভাটুলের সে চোখের ঘোর কাটিয়া গেল। বলিল, বলবি নাই? তাহলে দেখাবো মজা। কি মজা দেখাবি তুই? দিন রাত দর দেখাইছিস যে। বলিয়া ছেলেটাকে কোলে লইয়াই রুকি উনানের কাছে গিয়া দাঁড়াইল। ভাটুল বলিল, জমি জায়গা আমার যা আছে আর কাহুকে দিয়ে দিব, খাদে খাটবি আর খাবি তখন। এ আশঙ্কা সত্যই সে কোনোদিন করে নাই, হয়তো হইতেও পারে। বলিল, মাইরি আর কি, দিস দেখি, ভারী মরদ রে তু। দেখবি, কাল যদি না দি তু আমার নাম ভাটুল মাঝি লয়। তবে দিস, এ আমিও চললুম, খা তুই কেমন করে খাবি। বলিয়া রুকি সরসে ভাতের হাঁড়িটা উঠোনের মাঝখানে ফাটাইয়া দিয়া ফাগুকে কোলে তুলিয়া হন হন করিয়া বাহিরের দিকে চলিয়া যাইতেছিল।
ভাটুল চিৎকার করিয়া বলিল, আর আসিস না হারামজাদি, সাহেবের কাছকে যেছিস তো? সাহেব তোর। শেষের কথাটা অসমাপ্তই রহিয়া গেল। বাহির হইতে রুকির কথাগুলো তীক্ষ্ণ বাণের মতো ভাটুলের বুকে আসিয়া বাজিল। সে বলিতেছে, তোর মুরত কত খাল ভরা, পেশ করব, তোর কি? দিন কতক পরে একদিন সত্য সত্যই রানীগঞ্জ হইতে ভাটুল একখানা দানপত্র দলিলের কাগজ কিনিয়া আনিল। 5টি টাকা লইয়া কুঠির এক বাবু পলহানের নামে ভাটুলের জমি জায়গার একটা দানপত্র লিখিয়া দিবে বলিয়া স্বীকৃত হইয়াছিল। সেদিন মধ্যাহ্নে বাবুদের মেসের একটা ঘরে বসিয়া বাবু লিখিতেছিল। ভাটুল তাহার 5 বিঘা জমি এবং ঘর বাড়ির চৌহদ্দি বলিয়া দিতেছিল এবং অনতি দূরে হেঁট মুখে মৌন হইয়া পলহান বিবেচনা করিতেছিল কাজটা তাহার ভালো হইতেছে কিনা। এমন সময় অকস্মাৎ কুঠির ম্যানেজার সাহেবকে সেখানে প্রবেশ করিতে দেখিয়া এই 3টি প্রাণী সন্ত্রস্ত হইয়া উঠিল। সর্বপ্রথমে বাবুর হাত হইতে কাগজটা কাড়িয়া লইয়া সাহেব কুটি কুটি করিয়া ছিঁড়িয়া ফেলিল এবং হস্তধৃত বেত্র দণ্ডটা বৃদ্ধ ভাটুলের প্রতি ব্যবহার করিতে গিয়া সহসা থামিয়া গেল। ভাটুল বহুদিনের পুরাতন লোক এবং তাহার প্রতি এ ব্যবহার যুক্তিযুক্ত নয় ভাবিয়া সাহেব বলিল, তোমারা কিরকম কাম আছে ভাটুল, ইহা উচিত নহে, যাও। সাহেব চলিয়া যাইতেছিল। বাহিরে ফাগুকে লইয়া দণ্ডায়মান রুকিকে দেখিয়া পুনরায় কহিল, ফের যদি এরকমটি করবে তো আমি ছড়বে না, তুমি শালার হাড় ঘুণা করিয়া দিবে। সাহেবের জুতোর শব্দ বাহিরে মিলাইয়া গেল। ভাটুল নীরবে কিয়ৎকাল বসিয়া থাকিয়া ধীরে ধীরে উঠিল। রুকি দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসিতেছিল। সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া ভাটুল পলহানকে ডাকিল, আয় পলহান। তাহাদের ষড়যন্ত্র যে এমনভাবে ব্যর্থ হইয়া যাইবে তাহা কেহই জানিত না। সেদিন অপরাহ্নে ভাটুল সন্ধান লইয়া জানিল ফাগুকে সাহেবের খানসামার কাছে রাখিয়া রুকি ও সাহেব উভয় খাদের নিচে নামিয়া গেছে। এমন বোধহয় তাহারা প্রত্যহই যায়, কারণ ব্যভিচারের এমন নিভৃত নিরাপদ স্থান আর কোথাও নাই। কাহাকেও কোনো কথা না বলিয়া ভাটুল সেদিন তাহার চুরি করা ডিনামাইট, বারুদ ও কেরোসিনের একটা মগবাতি লইয়া খাদের নিচে নামিয়া গেল। সাহেব তখনও নামে নাই, তবে রুকি নামিয়া বোধ করি 23 নম্বর গ্যালারির দিকে খাটিতে গিয়াছে। ভাটুলও তাহার পরিচিত একজন সিপি সর্দারের কাছে একটা লোহার শাবল চাইয়া লইয়া 23 নম্বরের দিকে চলিয়া গেল। অনেক অনুসন্ধানের পর তাহারই কিছুটা দূরে একটা নির্জন জায়গায় পিলারের গায়ে শাবল দিয়া সোজা খানিকটা গর্ত খুঁড়িল এবং তাহার ভিতর ডিনামাইট ও বারুদের পলিতা দিয়া সেখান হইতে সরিয়া পড়িল। ভাটুল 23 নম্বর গ্যালারির কাছে গিয়া দেখিল অন্যান্য কুলিকামিনদের সহিত রুকি রঙ্গরহস্যে মত্ত হইয়া উঠিয়াছে। প্রজ্বলিত মগবাতিটা হাতে লইয়া হাসিতে হাসিতে ভাটুল ডাকিল, রুকি। ভাটুলের মুখে হাসি দেখিয়া রুকিও সহাস্যে তাহার দিকে অগ্রসর হইয়া আসিয়া বলিল, কি বলছিস, তুই কিসকে এসেছিলি? মুখে আবার একটুখানি শুষ্ক হাসি টানিয়া আনিয়া ভাটুল বলিল, তোর তো কিছু কাজ নাই, আয় কেনে, চল। বলিয়া উভয়ে পাশাপাশি চলিতে লাগিল। পূর্ব পরিত্যক্ত সেই পিলারটার কাছে আসিয়া ভাটুল বলিল, আর যাস না, দাঁড়া। শুন রুকি, তোকে একটা কথা বলবার জন্য ডেকেছি। কি কথা? বলিয়া রুকি ফিরিয়া দাঁড়াইল। হাত দিয়া রুকির গলাটা বেশ করিয়া জড়াইয়া ধরিয়া ভাটুল কহিল, তুই আমাকে ভালোবাসিস রুকি? বল, একবারটি রাগ এরে বল, এখানে তো কেউ নাই। ভাটুলের এ অদ্ভুত কণ্ঠস্বর রুকি কোনোদিন শুনিয়াছে বলিয়া মনে হইল না। রুকি তাহার মুখের পানে তাকাইয়া কি উত্তর দিবে তাহাই ভাবিতেছিল। মগবাতির আলোয় সামান্য একটুখানি স্থান আলোকিত হইয়াছে মাত্র, তদ্ভিন্ন উপরে নিচে পার্শ্বে সুরঙ্গের ভিতর যতদূর দৃষ্টি চলে গাঢ় অন্ধকার। ভাটুল এইবার রুকিকে আর একটুখানি জোরে বুকের ওপর চাপিয়া ধরিয়া বলিল, বুড়ার মুখে ই কথাটি শুনে হাসিস না। তোকে আমি বড় ভালোবেসেছি, কিন্তু তুই আমাকে বাসিস নাই। তুই বড় নিমক হারাম। আচ্ছা বল তো রুকি, আমরা দুজনায় যদি এইখানে একসঙ্গে মরি, লে ধর, আমাকে ভালো করে জড়াই ধর, এমনি করে আরও জোরে, ছাড়িস না।
বলিয়া এক হাত দিয়া রুকিকে সজোরে চাপিয়া ধরিয়া অন্য হাতে জ্বলন্ত মগবাতিটা তুলিয়া ভাটুল পিলারের গায়ে বারুদের পলিতায় আগুন ধরাইয়া দিল। রুকি এতক্ষণে প্রাণের ভয় চিৎকার করিয়া উঠিল, হ্যাঁ ই কি, তুই আমাকে মারবি নাকি? দাঁতে দাঁত চাপিয়া বজ্রগম্ভীর কণ্ঠে ভাটুল আর্তনাদ করিয়া উঠিল, খুন করব, নিজেও মরব, দাঁড়া, লড়িস না, আর একটুকু, আওয়াজ হলো বলে। প্রাণপণে নিজেকে তাহার কঠোর বাহুপাশ হইতে মুক্ত করিবার চেষ্টা করিয়া মিনতি কাতর কম্পিত কণ্ঠে রুকি বলিল, তোর পায়ে পড়ি ভাটুল, আমার ফাগু, ফাগু। সন্তান বিচ্ছেদ ব্যথিতা জননীর আর্তনাদ। পুত্রের বেদনা ভাটুল বেশ ভালো করিয়াই জানে। নিমেষেই ভাটুল যেন একটুখানি অন্যমনস্ক হইয়া গেল। নিজের দুই বাহুর আবেষ্টন শিথিল করিয়া দিয়া বলিল, যা। রুকি প্রাণপণে কিয়দ্দূর সরিয়া গিয়া বলিল, আর তু? চিরবিদায়ের মুহূর্তে ভাটুলের কম্পিত সজল কণ্ঠ ধ্বনিত হইয়া উঠিল, না, আমি থাকি। অন্ধকারের মধ্যে প্রাণের ভয় কিয়দ্দূর ছুটিয়া আসিবার পর পশ্চাতে গাঢ় অন্ধকারের মধ্য হইতে পাতাল ভেদি এক বিরাট শব্দ রুকির কান দুটাকে একেবারে যেন বধির করিয়া দিল, এবং সঙ্গে সঙ্গে তাহার নিঃশ্বাস এবং বুকের শব্দ এত বেশি দ্রুত হইয়া উঠিল যে প্রতি মুহূর্তেই তাহার মনে হইতে লাগিল বুঝিবার তাহারও জীবন এইখানেই শেষ হইয়া যায়। দিন 10-12 পরে কোম্পানির অন্য একটা কোঠিতে যাইবার জন্য হেড অফিস হইতে সাহেবের উপর হুকুম আসিল। সংবাদ পাইয়া সেদিন সন্ধ্যার পূর্বে রুকি তাহার ছেলেটাকে কোলে লইয়া সাহেবের বাংলোর দিকে ছুটিতে ছুটিতে গান ধরিল, তোর সঙ্গে করব ভাব, তোর সঙ্গে যাইব হে, তোকে দিব শুরুর বেলের মালা। সাহেবের জিনিসপত্র তখন স্টেশনে চলিয়া গিয়াছে। নিজে যাইবার জন্য মোটরের অপেক্ষায় একটা ইজি চেয়ারের উপর বসিয়া সাহেব তখন চুরুট টানিতেছিল। রুকি বলিল, আমাদের কোথা রেখে যাবি সাহেব, আমরাও যাব। সাহেবের প্রয়োজনের দিন তখন অতীত হইয়াছে। তাড়াতাড়ি পকেট হইতে 2টা টাকা বাহির করিয়া রুকির হাতে দিয়া বলিল, 2 রুপিয়া লে, টুহার ফাগুয়াকে রসগুল্লা খাওয়াস। বাহিরে রাস্তার উপর মোটর আসিয়া দাঁড়াইল। আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করিয়া সাহেব তাহাতে উঠিয়া বসিতেই সশব্দে ছাড়িয়া দিল। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।